বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। ইউটিউবে সবসময় একটা জিনিস লক্ষ্য করলাম যে কম বেশি কিছু আওয়ামী লীগের লোকজনই এরা জিজ্ঞেস করে বিদেশে মানুষ কেমনে থাকে, বিশেষ করে তারেক রহমান কিভাবে ছিল ওই দেশে, ওনার টাকার উৎস কী, এটার উপরেই ভিডিওটা। আমি আমার নিজের লাইফ থেকে বলি আপনাদেরকে। আমি তখন মোহাম্মদপুর থানার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং 41 নম্বর ওয়ার্ডের সভাপতি, এবং আমার বাবা তখন বিএনপির সেন্ট্রাল কমিটির ট্রেজারার। তো নর্মালি আমাদের বাসায় তখন বাসাটা একটু বড় ছিল, তো মিটিং টিটিং সব আমাদের বাসাতেই, নির্বাহী কমিটির মিটিং আমাদের বাসার দোতলায় একটা হলরুম ছিল, ওইটার মধ্যে হইতো, এবং ওইগুলি সব দেখাশোনা কোঅর্ডিনেট করা সব আমিই করতাম। সময় সময় তারেকও আমাকে সাহায্য করতো এটার মধ্যে, যে মিটিংয়ের দুপুরবেলা অনেক সময় খাওয়া থাকতো, খাওয়াটাও দিত, তো বাবুর্চি হ্যান্ডেল করা, বাজার করা, এগুলি। আর লোকও ধরেন প্রায় 300-400 লোকও হইতো ওই মিটিংয়ে। তো ওই সময় আমার নামে একটা মামলা হয়ে যায়, মামলা হয় এবং ওয়ারেন্ট বের হয় আমার নামে। তো তখন আমার বাবা এবং কর্নেল মুস্তাফিজ সাহেব তখন জীবিত ছিল, ওনারা সবাই, ম্যাডামও সবাই মিলেই বলল যে ও বাচ্চা মানুষ, ওর এই দেশে রাখা ঠিক হবে না, কারণ ওর যদি ইনকেস ধরে টরে তাহলে তো। আর তখন কিন্তু আমাদের বয়সে যাদেরকে ধরতে সাথ বেদম পিটাইতো, খুব মারতো, অমানসিক মাইর মারতো, 2 দিন 3 দিন মারতো, ঠান্ডার মধ্যে এয়ারপোর্টে ফালায় রাখতো। এইগুলি আপনারা ভুলে গেছেন, এর জন্য একটু মনে করাই দিই। এটা আমাদেরই হয়েছে, আমরা নিজের চোখে এগুলি দেখছি রে ভাই। তো তখন আমি অ্যারোফ্লোটে কইরা, আমার এক আত্মীয় ছিল, উনি অ্যারোফ্লোটে আমাকে বেনামে জার্মানিতে পাঠাই দিল। আমরা প্রথম গেলাম রাশিয়াতে আমরা 2 দিন থাকলাম। রাশিয়া আমাদেরকে দেখানো হলো মস্কো, ওইখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হলো বুলগেরিয়া, সব প্লেনে কিন্তু। এবং তখন প্লেনের ফেয়ার ছিল 23,000 টাকা, আমার যে ফেয়ারটা ছিল 23,000 টু ওয়ে। তো ওইখান থেকে বুলগেরিয়া গেলাম, বুলগেরিয়া আমরা 4-5 দিন থাকলাম। তো তখন ওর মধ্যেই প্লেনে আমার সাথে অনেকের পরিচয় হয়ে গেল, 8-10 জন হয়ে গেলাম আমরা বন্ধুবান্ধব, একই বয়সের সবাই। তো ওইখান থেকে ইস্ট জার্মান গেলাম। ইস্ট জার্মান যাওয়ার পরে আমরা গাড়িতে, প্লেন থেকে নাইমা আপনার ট্যাক্সি নিয়ে ট্রেন স্টেশনে গেলাম। ট্রেন স্টেশন থেকে ইস্ট ট্রেন কোর্স বোধহয় এটার নাম, আমার মনে নেই, এখন ভুলে গেছে, অনেক আগের কথা, সেই 85-86-এর ঘটনা এগুলি। ওইটা দিয়ে তখন আমরা জার্মানিতে ঢুকলাম। জার্মানিতে ঢুকে আমরা একটা খুব লো ক্লাসের একটা হোটেল, যেটার মধ্যে মনে করেন একটা রুমে আমরা 5-6 জন থাকতাম, একটা রুমে। হোটেল ভাড়া খুবই কম, একদম নমিনাল ভাড়া, ধরেন তখনকার সময় $1-2। তো সেই হোটেলে উঠলাম, 2 দিন থাকার পরে 3য় দিন আমরা যাইয়া পলিটিক্যাল শেল্টার চাইলাম জার্মান গভর্নমেন্টের কাছে, যে আমার এই সমস্যা, আমার দেশে এসে তখন স্বৈরশাসক মার্শাল, তো আমাদেরকে তুমি আশ্রয় দাও। তো আমার সাথে যারা ছিল তারাও সব একই কথা, একই সবার। তো তখন আমরা, তো বললো যে তোমাদের একটা স্লিপ দিয়ে দিল আমাদেরকে, দেওয়ার পরে একটা খাম দিয়ে দিল, বললো যে দেখো ওই খামটার মধ্যে কিছু টাকা আছে, এটা দিয়ে তোমরা 1 মাস চলতে পারবা, 1 মাস চলতে পারবা। তো আমাকে ইন্টারভিউ নেওয়া হইলো যে তোমার কাছে কি আছে। তো আমি বলে ফেলাম যে আমার কাছে $5,000 আছে। ভদ্রলোক পাকিস্তানি ছিল, সে চুপ হয়ে গেছে, চুপ হয়ে গিয়ে বলে তুমি একটু দাঁড়াও, আমি আইতেছি। সে দৌড় দিয়া বাইরে আসলো, বাইরে আইসা
সে আমাকে বলল, उर्दू तो लो भाई साहब, दुनिया में सच का कोई मतलब नहीं होता है, अगर भी सच बोलोगे तो तुमको एक पैसा भी नहीं मिलेगा। तुमको पैसा कहाँ से मिला? অতটা হইল যে তুমি সত্যি কথা বলো না দুনিয়ায়। তুমি আসছো এখানে পলিটিক্যাল শেল্টারের জন্য। এখানে যদি তুমি এখন বলো তোমার কাছে টাকা আছে, তাহলে তোমাকে গভর্নমেন্ট টাকা দিবে না। আমি তোমাকে আবার যাব, যে প্রশ্ন করব, তখন তুমি বলবো আমার কাছে 1 টাকাও নাই। সে আবার চলে গেল, যে আবার আমার ইন্টারভিউ নেওয়া শুরু হলো। তো তখন সে যেভাবে শিখাই দিয়েছে আমি ভেবে বললাম যে আমি ওই ওয়ার্ডের সভাপতি ছিলাম। বললাম এই জন্য, হ্যাঁ আমরা জানি ওই দেশের প্রবলেম, ঠিক আছে তোমাকে আমরা একটা রুম দিয়ে দিলাম, একটা ইয়েতে রুম দিল। একটা রুমের মধ্যে আমরা দুইজন থাকতাম। তো একটা রুম দিল। রুম দেওয়ার পরে একটা ওই রুমের কমন বাথরুম, অনেক বড় বাথরুম, কমন বাথরুম। আর যারা বউ বাচ্চা নিয়ে যায় তাদের জন্য আবার বাসা দিয়ে দেয়, যে আপনি বাসায় চলে যান, ভাড়ার টাকা দিয়ে দেয়। তখনকার সময় মনে হয় $300-400 দিত ভাড়া। তো আমি ওই রুম পাইলাম, রুমে গেলাম, দেখলাম যে আমার পাশেই একটা ছেলে আমার পরিচিত, ওই আমার রুমে, দুইজন আমরা। তো এই হলো আমরা পলিটিক্যাল শেল্টারটা ওইখানে তখন পাইলাম। তারপরে ধরেন আমাদেরকে জিজ্ঞেস করা হইলো যে আপনি খাওয়া কি এখানে খাবেন নাকি বাইরে গিয়ে খাবেন। আপনি যদি বাইরে যেয়ে খান কিংবা নিজে রাইন্দা খান, তাহলে এখানে কিচেন আছে, আপনি রাইন্দা খেতে পারেন এবং আপনাকে খরচ দিয়ে দেওয়া হলো। আর যাদের মনে করেন বউ বাচ্চা নিয়ে গেছে পলায়া এখান থেকে, এই দেশ থেকে, কিংবা ফ্যামিলি নিয়ে সার্ভাইভ করার জন্য গেছে, তারা বাসা পেয়ে গেছে। আর যখন পলিটিক্যাল শেল্টার হয়ে গেছে, তখন এক সময় তাদেরকে কাজের পারমিশন দেওয়া হয়েছে। তো আমি যেহেতু 1 বছর ছিলাম, আমাকে আর কাজের পারমিশনটা দেওয়া হয়নি, যে তুমি কাজ করতে পারবা। তো যেহেতু আমার কাছে $1000-500 ছিল তখন, আর গভর্নমেন্ট যে পয়সাটা দিত এটা আমার কাছে সারপ্লাস, আমার ওই পয়সাটা খুব একটা খরচ হয় না, ওইটা আমার থেকে গেছে। তো এর মধ্যে আব্বা আপনার মামলা টামলাগুলি তুলে ফেললো। 1 বছর পরে আমি চলে এলাম আবার দেশে, আইসা আবার ওই বিএনপিতেই জয়েন করলাম, আবার ওই বিএনপিতেই করি, বিএনপিতেই থাকি। আমি এই কথাগুলি কেন আপনাদেরকে বললাম? আপনারা অনেকে প্রশ্ন করতেছেন, দেখেন একটা দেশের রাষ্ট্রনায়কের ছেলে, একটা দেশের 3 বার প্রধানমন্ত্রীর ছেলে ওই দেশে পলিটিক্যাল শেল্টার চাইছে, তাকে ওই দেশের নিয়ম অনুযায়ী তাকে প্রাসাদে রাখা হয়, তার খাওয়া দাওয়া, তার গাড়ি, তার খরচ, সমস্ত কিছু ওই দেশের সরকার বেয়ার করে। আপনি পাশের দেশ ভারত দেখেন, আপনারা হাসিনা আপারে খুব গালাগালি করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু উনি পলিটিক্যাল শেল্টার চাওয়াতে উনি একজন প্রধানমন্ত্রী ছিল, উনি একজন বাংলাদেশের রাষ্ট্র কি বলে এটাকে, রাষ্ট্রস্থপতি মেয়ে, উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে। এই কারণে তারেক রহমান যে শেল্টারটা ইংল্যান্ডে পাইছে, ওইটা শেখ হাসিনা আপাও পাইছে। তো আপনারা যারা এই প্রশ্ন করেন, এটা একটা ভুল প্রশ্ন, যে উনি কিভাবে চলছে, কিভাবে চলে। হয়তো বা উনি এই কথাটা বলে না, কারণ মনে করে যে এই কথাটা আমি বললে হয়তো একটু ছোট হয়ে যাব। কিন্তু তারেক রহমানের উপরে যেই অত্যাচার হয়েছে, পৃথিবীর কোনো দেশে একটা রাষ্ট্রনায়কের ছেলের উপরে এরকম অত্যাচার হয় না। ও এমন কিছু করে ফেলায় নাই। $180 বিলিয়ন নিশ্চয়ই বাংলাদেশ থেকে ও নেয় নাই। যদি বাংলাদেশ থেকে $180 বিলিয়ন নিয়ে থাকে, ঠিক আছে, 1 বিলিয়ন নিশ্চয়ই নিছে, আপনারা কইতেছেন 5 বারের চ্যাম্পিয়ন, তাইলে ওর কাছে $1 বিলিয়ন ক্যাশ আছে। কোন অ্যাকাউন্টে টাকাটা আছে? কোথায় আছে টাকাটা? কোন বিজনেস করে এই টাকাটা নিচ্ছে? আচ্ছা, খাম্বা করতেছেন আপনারা, ভালো কথা। খাম্বার বিজনেসটা কি তারেক রহমানের ছিল? যাদের ছিল তাদের নাম বলেন। তারেক রহমানের অ্যাকাউন্টে কোনো টাকা নেই। আমার কথা শুই না রাগ করেন না, এগুলি যুক্তিগত কথা, এগুলি মানুষকে ছোট করার জন্য কথা। এইগুলি আওয়ামী লীগ, জামাত এরা বইলা ছোট করে মানুষকে। তারেক রহমানের বেগম সাহেব
অনেক বড় পরিবারের মেয়ে এবং সিলেটের অনেক ধনী মহিলা উনি। ওনার মা, ওনার বাপ, ওনার মাও অনেক ধনী, খবর নেন। এরকম 5 জন তারেক রহমান ওনার শ্বশুরবাড়ির মানুষ চালাইতে পারে। আপনারা যারা এইভাবে কথা বলেন, দেশকে ভালোবাসেন, ভালো লোককে ভোট দেন, দেশের ভালো হয় আল্লাহর কাছে চান। আমরা ওই দেশ ছেড়ে চলে আইছি, এই দেশে পাসপোর্ট নিয়ে নিছি, কিন্তু আমাদের দেশের জন্য কিন্তু এখনো মন কান্দে, মন চায় দেশে চলে আসি। কিন্তু যে অবস্থা আপনাদের দেখি, মারামারি, এরে ছুরি মারেন, ওরে, এইটি কোনো ভদ্রতা? এইটি কোনো মনুষ্যত্ব বলেন? মুসলমান কি এগুলি করে? নির্বাচনের পরে যেই পাশ করুক, দয়া করে ভাই রাস্তাঘাট আর দল করেন না, আল্লাহর ওয়াস্তে ঘরে যান। বাচ্চাদেরকে অনুরোধ করি, বাবা তোমরা দয়া করে ঘরে যাও। ইলেকশনের পরে রাস্তায় আনামানা লেখাপড়া করো, নিজের জীবন নষ্ট করো না, আর সন্ত্রাসীদের পাশে থেকো না। যারা সন্ত্রাসী করে পুলিশরে বলো, এলাকায় যারা মান্যগণ্য লোক আছে তাদের বলো, তাদেরকে বহিষ্কার করো, দেখবা দেশ ঠিক হয়ে যাবে। দেশ ঠিক করো। আমরা হাজার হাজার মানুষ দেশ ছেড়ে আইছি, এখানে এসে কষ্ট করি, থাকি। কিভাবে কষ্ট করি একদিন বলবো, শুনেন কিভাবে এখানে সার্ভাইভ করছি। ভিডিওটা ভালো লাগে ভালো আরও দিয়েন, মানুষকে দেখতে দিয়েন। যদি আপনাদের ভালো লাগে দোয়া করেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।